অত্যাধিক গরমের পর যখন সাংঘাতিক একটা ঝড় উঠে বৃষ্টিপাত হয়, আমাদের মনে কি শান্তি নিয়ে আসে না? সঙ্গে শরীরেও। তা কালকের যে ঝড় বৃষ্টিটা হলো অবশ্য করেই সবার মানে সাংঘাতিক একটা স্বস্তির কারণ হয়েছে। যতই মানে ঝড়ের তাণ্ডব হোক, গাছপালা ভেঙে যাক, আহ, লোকের একটু হলেও রাস্তায় যারা ছিল তাদের অসুবিধা হোক না কেন, বৃষ্টিটা কিন্তু শান্তির মনে হয়েছে। কিন্তু এই বৃষ্টিটাই যখন ক্রমাগত হতে থাকবে, মানে অতিরিক্ত হতে থাকবে, তখনই কিন্তু আবার মনে হবে কখন এই বৃষ্টিটা বন্ধ হবে। মানে অতিরিক্ত কোনো জিনিসটাই কিন্তু ভালো না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে আজকের আমার কন্টেন্ট কি? ঝড় না বৃষ্টি? না, কোনো কিছুই না। ওটা জাস্ট একটু বললাম তোমাদের, কারণ কিছুটা স্বস্তি মানুষ পেয়েছে সব জায়গায় যেখানে যেখানে হয়েছে। আর আমাদের কলকাতায় তো অবশ্য করেই হয়েছে। দীর্ঘদিন আমরা বৃষ্টি দেখি না, গরমে কষ্ট পাচ্ছিলাম। যতই এসি থাকুক তবু সব সময় তো এসি সঙ্গে নিয়ে চলা যায় না। কাজে সঙ্গে নিয়ে যেটা চলা যায় সেটা হলো আবহাওয়া বা ওয়েদার। কাজে সেইটা যদি ভালো থাকে, মানুষের মুখের হাসি বজায় থাকে, তাই না? আর কিছু মানুষের তো উপকারী হয় না। সবার যে এসি থাকবে, সবাই যে সেই ঠান্ডা ঘরে বসে আরাম করতে পারবে, তা তো নয়। তাহলে সবার যেটা ভালো হবে সেটাই হলো আপাতমস্তক ভালো। তাহলে চলে আসি আজকের অবশ্য করে টিনার ব্লগ সংক্রান্ত কিছু কথা, কিছু আলোচনা, কিছু জিনিস শেয়ার করব। কারণ টিনা হয়েছে এখন অত্যাধিক একটা শক্ত মনের মেয়ে। ওকে সত্যি করে দেখলে এটাই মনে হয়, এবং প্রচুর ভিউয়ার্স বুঝতে পারছে যে কতটা স্ট্যামিনা, কতটা মনের জোর ওই বয়সী মেয়ে একটা তৈরি করতে পারে। দেখতে তো পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছে, এভরিওয়ান, যে কীভাবে মেয়েটা সিচুয়েশানটাকে হ্যান্ডেল করছে, যেখানে কিনা পুরো সিচুয়েশানটা ওর কাছে নেগেটিভ। মানে ওর কাছে ভালো লোক, মানে ওর পক্ষের লোক, বা ওকে মানে কি বলবো, ওর কাজের সঙ্গে মানে কাজকে ভালো বলবে বা ওর হয়ে লড়াই করবে, এরকম সংখ্যা তো অপরপক্ষের সংখ্যার থেকে অনেকটাই কম। সেইখানে ওর দুর্বল হয়ে থাকার কথা ছিল, ওর মিইয়ে থাকার কথা ছিল, ওর মানে কুণ্ঠিত হয়ে থাকার কথা ছিল। সেইখানেও কী করছে? মাথা উঁচু করে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যাচ্ছে। মানে ওর যদিও বা কিছু খামতি আছে কিনা বলতে পারবো না, থাকলেও সেটাও কোনো সময় বুঝতে দেবে না। কেন বুঝতে দেবে না? কারণ ওর মনের জোর একটা ছেলেকে হার মানিয়ে দেবে যেভাবে ও লড়াই করছে। সত্যি দেখে শেখার মতো, যে কোনো অবস্থাতেই, কোনো পরিস্থিতিতেই নিজেকে কখনো নিচু করে ফেলো না। কেউ তোমাকে নিচু করতে চাইলেও তুমি সেই উদ্দেশ্যটা সফল হতে দেবে না, যদি তোমার চিন্তা ভাবনাটা ঠিক থাকে, যদি তুমি সঠিক থাকো, এবং যদি তুমি সত্যের সঙ্গে থাকো। এখন মানুষ তখনই কিন্তু মনের জোর দেখাবে বা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে যখন কিনা সে সঠিক হবে। যদি আমি অন্যায় করে থাকি, আমি ভুল বকি, বা আমার মনের মধ্যে অনেক দ্বিধা দ্বন্দ্ব কিন্তু কিন্তু থাকে, তাহলে কিন্তু আমি চোখে চোখ রেখে কথা বলতে পারবো না, আমি সোজা হয়ে দাঁড়াতে পারবো না, এবং আমার মুখে সেই কনফিডেন্সটা তো আসবেই না, কখনো আসা সম্ভব না। তোমরা অপরপক্ষে দেখতেই পাচ্ছ টন্দীপকে, মুখভঙ্গি, মুখের এক্সপ্রেশন দিনকে দিন চেঞ্জ হয়ে যাচ্ছে। ও যে কতটা চিন্তায় আছে, কতটা বিপাকে পড়ে আছে, কতটা নিজেকে ভাবছে, ও ডুবে রয়েছে। আজকের ব্লগে কেউ ও বললো যে ওকে কোণঠাসা করে দেওয়া হচ্ছে। তাহলে এতদিন ধরে যে 8-9 মাস ধরে টিনার বিরুদ্ধেই তো সবাই বলে গেল, তাহলে কোণঠাসাটা অ্যাকচুয়ালি কে ছিল? তাহলে এত কিছু টিনার বিপক্ষে যাওয়া সত্ত্বেও টন্দীপের কেন মনে হচ্ছে ও নিজেকে কোণঠাসা? এখানেই কি আসল জিত টিনার হয়ে যায় না? তোমরা বলবে ভিউয়ার্স, তোমরা বলবে, কারণ তোমরাই প্রতিটা ক্রিয়েটারদের কমেন্টস বক্সে যেতে পারো। আমিও পারি, আমিও সেই সাহস রাখি, কিন্তু আমি যাই না কেন? কারণ মাঝে মাঝে যাই না, একদম তা নয়, যেতে চাই না কেন? কারণ ক্রিয়েটার টু ক্রিয়েটার এসব কথা বলে লাভ নেই। কারণ তারা তাদের মতো ভিডিও করছে, আমি আমার মতো ভিডিও করছি, আমার পয়েন্টস অফ ভিউ তাদের পয়েন্টস অফ ভিউ এক নয়, কন্টেন্ট এক নয়, বা আমি যে অ্যাঙ্গেলে দেখছি সেই অ্যাঙ্গেলে তারা দেখছে না। কাজে এই একটা বৈষম্য কাজ করছে আমাদের মধ্যে, যেটা তোমরা ক্লিয়ার করতে পারো। তোমরা ভিউয়ার্সদের অনেক পাওয়ার, হ্যাঁ, অবশ্য করেই কাউকে মানে অসম্মান না করে এই জায়গাটা অবশ্য করেই নিজেরা মেনটেন করবে। অসম্মান এবং কোনো বাজে মন্তব্য যেন দিয়ে কাউকে মানে নিচু করে না দেখানো হয়। তাকে তার প্রাপ্য সম্মানটুকু যতক্ষণ সে তোমাকে দিচ্ছে তুমিও দাও, বাদবাকি যদি না দিতে পারো দিও না, এ হলো কথা। কিন্তু কাউকে বাজে খিস্তি খামারি গালিগালাজ যেগুলো কমেন্টস বক্সে আসে, আমারও আসে, যারা কমেন্টস দেখো তারা অবশ্য করেই দেখতে পাবে, যারা করে এগুলো তাদের নিম্ন রুচির পরিচয় দিয়ে যায়, তাদের জাত চিনিয়ে দিয়ে যায়। কাজে এদের নিয়ে চিন্তা করার কিছু নেই। এই নেগেটিভ কমেন্টসগুলো আসা মানেই হচ্ছে তোমার বিরুদ্ধে তাদের রাগ, ক্ষোভ, দেশ, এগুলো তারা প্রকাশ করছে। মানে তারা চাইছে না টিনার পক্ষে তুমি থাকো, টিনার হয়ে তুমি দাঁড়াও, টিনার মেন্টাল সাপোর্ট তুমি করো, তোমাকে ভাঙতে চাইছে যাতে তুমি না কাউকে সাপোর্ট করতে পারো। অ্যাকচুয়ালি এগুলো সম্ভব নয়, কারণ যারা ভাবছে বা যারা ভীতু টাইপের হয় তারা হয়তো বা কিছুটা ভয় পাবে বা লজ্জা পাবে। কারণ আমি যেটা নই, আমি যেটা হব না কোনো দিন, সেটা আমাকে বললে আমার কী যায় আসে?
যারা বলছে এটা তাদের দৃষ্টিভঙ্গি। এইটুকুই আমি বলে নেক্সট ওর ব্লগিংয়ে চলে আসি। টিনা সকালটাই শুরু করলো চোখে কাজল পরা নিয়ে। কাজল পরলে আমি শুনেছি, খুবই শুনেছি, বাচ্চাদের ওই জন্য ছোটোবেলায় কাজল পরানো হয়, যাতে বাচ্চাদের ঘুম হয়, মানে ভালো ঘুম হয়। কারণ বাচ্চা যত ঘুমাবে তত তাদের হেলথটা গ্রো করবে, ওই জন্য বাচ্চাদের ছোটোবেলায় কাজল পরানো হয়। এখন দেখো, অনেকেই বড় হয়েও কাজল পরে, সেটা তাদের শখ, তাদের ব্যাপার। তবে কাজল পরলে ঘুম পায়, এটা আমি শুনেছি। এটা খুব মানে একটা ফেমাস কথা যে অনেকেরই ঘুম আসে না, রাতের দিকে কাজল পরে নেয়, ব্যাস সে ঘুমিয়ে পড়ে। এটা হলে তো ভীষণ ভালো। যাদের ঘুমের প্রবলেম আছে তারা অবশ্য করেই কাজল ট্রাই করো, ঠিক আছে? তা এই কাজল নিয়ে তো অনেক বিতর্কিত কথা ওয়াইটিতে ছড়িয়ে আছে। তা কাজল তো প্রোডাক্টেরও নাম হয়, কাজল ব্যক্তিবিশেষেরও নাম হয়, কাজল কোনো মহিলারও নাম হয়। মানে কাজল একটা এমন জিনিস যেটা কিনা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নিউট্রালি ইউজ হয়। এই একটা নাম, এই কাজল নাম নিলে না তাকে পুরুষ বোঝায়, না তাকে মহিলা বোঝায়, না তাকে প্রোডাক্ট বোঝায়। তোমাকে মেনশন করে দিতে হবে যে কাজল হলো আমার মানে চোখে পড়ার কাজল, কাজল হলো আমার পুরুষ বন্ধু, কাজল হলো আমার মহিলা বান্ধবী, এরমভাবে মেনশন করে দিতে হবে। কেন বলছি জানো? কারণ আমারও এক স্কুল ফ্রেন্ড আছে কাজল বলে, যাই হোক তার নামটা পুরো বলছি না, যদি সে আমার ভিডিও দেখে থাকে, খুব ক্লোজ ফ্রেন্ড, এবং আমরা এখনও দেখা সাক্ষাৎ করি, বা আমাদেরও গ্রুপ আছে। সেই জন্য ও নিশ্চয়ই জিনিসটা যদি দেখে অবশ্য করেই হাসবে, কারণ ওর নামও কাজল। তাই বললাম যে আমি ছেলের নামও কাজল দেখেছি। আমাদের পাশের বাড়ির একজন ছিলেন কাকু, তার নামও কাজল ছিল। তাহলে বুঝতেই পারছো, এমন একটা নাম যেটা কিনা সবার হয়, সবাই এই নামটা ব্যক্তি বিশেষে ব্যবহার করতে পারে। যাই হোক, টিনার চোখের কাজল টিনাকে সুন্দর লাগছিল বলো। আমি তো চোখে কাজল করতে পারি না, কাজে আমি পড়ি না, কারণ আমার ওটা একটু অ্যালার্জি আছে। চোখে ভীষণ জল জল ঝরে, কিছু দিতে পারি না, যেহেতু প্রচুর পাওয়ার, ওই কারণে ওইসব জিনিস থেকে আমি দূরেই থাকি। হ্যাঁ, তাহলে সেই দিল। তারপরে ঘরের কাজকর্ম দেখো, রান্না বান্না প্রচুর যেগুলো করে তো ওরা করে, কারণ অনেক লোক, ওরা খেতে ভালোবাসে, ওরা ফুডি, কাজে রান্নার রকম ফের ওদের বাড়িতে আছে। আর ওই এক পদে খাওয়াটা খুব কম হয়, 2-3টে পদ করে খায়, এবং ম্যাক্সিমাম দিনই ওরা আমিষ খায়। নিরামিষ খাওয়ারের টেন্ডেন্সিটা কম, একমাত্র পূজা আর্চা বা উপোস টুপোস থাকলে সেইটা আলাদা, কিন্তু খায়। দেখো, বাচ্চাদের বা বাড়িতে ছোট থাকলে বা ছেলে মেয়ে থাকলে একটা প্রোটিন, ভিটামিন ছেড়ে দাও, প্রোটিন যেটা, সেটা কিন্তু আমাদের খেতে হয়, যেরকম শরীরের প্রয়োজন। তা সেই ক্ষেত্রেও ছেলে মেয়ে, মানে টিনা এবং টিনার দাদার এমন কিছু বয়স না যে ওদের এই সময় তো খেতেই হবে, খাওয়াটাই উচিত। নিরামিষ খেতে যাবে কেন? অ্যাকচুয়ালি আমি নিরামিষ খাওয়া পছন্দ করি না, ওই জন্য আমি নিরামিষ খাওয়াটা ঠিক পোষায়ও না। আমার এক পিস মাছ হলে আমার খাওয়া হয়ে যায়, আমার সাথে কোনো সবজি না হলেও চলবে। হ্যাঁ, এই জন্য আমি বহু কথা শুনেছি, ভাই ছোটো থেকে সবজি খাওনি বলে চোখের এই অবস্থা হতে পারে। ছোটো মাছও আমি ভালো খাই না, কাজে বুঝতে পারছো টিনার সঙ্গে আমার বেশ কতগুলো মিল রয়েছে। আমি ছোটো মাছ একদম খেতে চাই না, খাবো তো একটা বড় মাছের পিস খাবো, ছোটো ছোটো মাছ কাটা বাঁচতে বাঁচতে দিন শেষ, আমি খাই না। কাজে ওইসবের মধ্যে আমি নেই। কাজে ওরা যেগুলো খায় আমার খুব পছন্দের খাবার, ওই শাক পাতা ঘাস ঘুষ, আমি ওইগুলো খেতে পারি না, কোনো দিনই পারি না, কিছু করার নেই। তার থেকে টিনার খাবারের মানে টেন্ডেন্সির সঙ্গে আমার খাবারের খুব মিল। হ্যাঁ, কাজে আমিও খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু এখন বয়সের কারণে অনেক খাবার কন্ট্রোল করে ফেলেছি, ঠিক আছে? ওরা বারণ তো করেন, ওরা খাবে না তো কী খাবে? যাই হোক, এইবার আসি ঝড় বৃষ্টি। ঝড় বৃষ্টি তো হ্যাঁ অবশ্যই হয়েছে, শুরুতেই বলেছি মোটামুটি সব জায়গাতেই হয়েছে কম বেশি। এইবার দেখো, ঝড় বৃষ্টি হলে যেমন শান্তি আসে, মানে গরমের থেকে শান্তি আসে, সেরকম একটা প্রবলেম কী হয়, এটা সব জায়গাতেই হয়, কারেন্টের প্রবলেম হয়ে যায়। মানে হয় কারেন্টের তার ছিঁড়ে যায় যাদের ওভারহেড, আর আমাদের তো আন্ডারগ্রাউন্ডে কী হয়, ম্যাক্সিমামই জল ঢুকে যায়। মানে কলকাতায় সবই তো আন্ডারগ্রাউন্ড, ঠিক আছে, জল ঢুকে যায়, ব্যাস। লোডশেডিং এটা একটা কমন ফ্যাক্টর, কিন্তু এখন কলকাতায় লোডশেডিংটা একদমই হয় না। আর আমাদের যেহেতু একদম তোমার মাদার টেরেসার জায়গায় বাড়ি, বুঝতে পারছো, মাদার টেরেসার ইয়ে আছে, কি বলে ওটাকে, ভবন আর কি। কাজেই সেই জন্য ওই অঞ্চলে, মানে আমাদের বাড়ি থেকে মাদার টেরেসার বাড়ি ছাদ দিয়ে দেখা যায়, এরকম ব্যাপার, দুটো বাড়ি অপোজিটে। তাহলে সেই কারণে আমাদের এরিয়াটায় লোডশেডিং হয় না। ওই কারণে যেহেতু ওদের কারেন্টটা সবসময় থাকতে হয়, লোডশেডিংটা একদমই হয় না। যদি বা হয়, সে ক্ষণিকের জন্য হয়, 5 মিনিট এরকম। তা সেই প্রবলেমটা কোনো সময়ই ফিল করতে হয় না। কাজেই লোডশেডিংটা আমাদের হয় না, কিন্তু বহু জায়গায় তো হয়, তার ছিঁড়ে যাচ্ছে, জল ঢুকে যাচ্ছে, কারেন্ট থাকছে না, শুধু বড় কথা চার্জিংয়ের প্রবলেম, দেন হয় ওয়াইফাইয়ের প্রবলেম। কিছু হোক না হোক, ওয়াইফাই কেবল এগুলো ওরা বন্ধ করে দেয়। যখনই বজ্র বিদ্যুৎ এই সমস্ত হয়, ওগুলো ওরা নিজেরাই বন্ধ করে দেয়, বন্ধ হোক চাই না হোক। কাজে এই প্রবলেমগুলো প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা জায়গায় ফেস করতে হয়। হ্যাঁ, সেটা একমাত্র যে গ্রামেগঞ্জে হচ্ছে না, প্রপার টাউনেও হয়। কাজে ওইগুলো তো কমন ফ্যাক্টর। কাজে বৃষ্টির সঙ্গে সঙ্গে প্রবলেম চলে আসে। শান্তি একদিকে যেমন আছে, অশান্তি তার সঙ্গে কমন ফ্যাক্টর। কাজেই ফোন ছাড়া তো আমরা অচল। ফোনে কিছু হচ্ছে না মানে কোনো কাজ নেই। অ্যাকচুয়ালি দেখবে, ফোন চলছে না বা ফোনে নেটওয়ার্ক নেই, ফোনে কিছু করা যাচ্ছে না, তার মানে তোমার মনে হবে কোনো কাজই করতে পারছি না, দিনটাই কিরকম আটকে গেল ওখানে।
যাই হোক, এই প্রবলেমগুলো প্রত্যেকেই ফেস করি, টিনারাও ফেস করেছে। তার জন্যই কী হয়েছে, তোমার ওর ভিডিও ডাউনলোড, এডিট, পাবলিশ, এডিট করতে প্রবলেম হয় না, ডাউনলোড, চেকিং এইসবে তো আটকেই যায়, নেট লাগে, প্রচুর পরিমাণে নেট লাগে। তাহলে সেই ব্যাপারগুলো প্রবলেম হয়ে যায়, পাবলিশে প্রবলেম হয়ে যায়, লোকে ভাবে কী হলো, কী ব্যাপার। আচ্ছা, যাই হোক, সেই জন্য প্রচুর ঝড় বৃষ্টি। তারপর এই যে একটা প্রবলেম, বাড়িতে নেটওয়ার্ক পাওয়া যায় না, এটা অবশ্য আমাদের এখানে হয় না, ওদের ওখানে হয়, কিন্তু আমি দেখেছি অনেক হোটেলে এই প্রবলেমগুলো থাকে। মানে আমরা এবার যে গেছিলাম রাজস্থানে, সব জায়গায় হয়নি, আমরা যখন আজমের শরীফে গেছিলাম, ওখানে যে একটা হোটেলে ছিলাম, অদ্ভুত ব্যাপার, সেই হোটেলের রুমে যখন থাকছি তখন নেটওয়ার্ক নেই, ফোনে সিগন্যালই নেই, মানে সিগন্যালটাই বন্ধ। মানে আমাদের যারা ফোন করছে তারা ভাবছে আমাদের ফোন সুইচ অফ, মানে ওটাই শোনাচ্ছে। সে ফোন করতে গেলে হোটেল থেকে বেরিয়ে একদম রোডের ওপর এসে ফোন করতে হচ্ছে। মানে এই একটা জায়গা দেখলাম নেটওয়ার্কের এত প্রবলেম, ওটা একটা প্রপার জায়গা, আর আমরা ছিলাম একদম স্টেশনের কাছে, তাহলে সেখানে প্রবলেম থাকার কথা না, কিন্তু প্রবলেম তো থাকলে কিছু করার নেই, প্রবলেমটা রয়েছে। একমাত্র সুবিধা কি না, হোটেলে যে ওয়াইফাই আছে সেই ওয়াইফাই কানেক্ট করে আমাদের ফোন করতে হচ্ছে, মানে নিজেদের সিম চলছে না, অদ্ভুত ব্যাপার। যাই হোক, সেগুলো ওখানে পুরো সুবিধা ছিল, করেছি। তার মানে এগুলো হয়, ওরা যে বলছে ওদের বাড়িতে থেকে ফোন করা যাচ্ছে না, এটা হয়। আমার মনে হয় টাওয়ারের প্রবলেম, টাওয়ার সব জায়গায় ঠিকমতো বসানো থাকে না, তার জন্য এই প্রবলেমগুলো হয়। যাই হোক, আরেকটা জিনিস যেটা টিনা একটু তোমার করেই বললো কি, আজকে ওরা 50 টাকার মুড়ি কিনেছে, 50 টাকার মুড়ি কিনেছে, 100 টাকা কেজি মুড়ি, 10 টাকার মুড়ি খায়নি। এই যে একটা জিনিস নিয়ে একজন মানে বেশ উচ্চপদস্থ ব্যক্তি যদি এটাকে নিয়ে আলাপ আলোচনা করতে পারে, তাহলে তার মেন্টালিটিটা কি এখান থেকেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। কেউ 10 টাকার মুড়ি খাবে না 5 টাকার মুড়ি খাবে না 50 টাকার খাবে না 100 টাকার খাবে, সেইটা নিয়ে যারা কথা বলে তাদের মেন্টালিটিটা কি। আমাদের দেশে এত গরিব যে যারা কিনা আগে তো কলকাতায় থাকলে দেখা যেত, এখনও স্টেশন চত্বরে দেখা যায় কত মানুষ রাস্তায় দিন কাটায়, তারা 50 টাকার মুড়ি খাবে, 10 টাকার মুড়ি খাবে, তারা ভাবে ওই যে এখন তো কলকাতায় তোমার যেটা চলে 5 টাকার ডিম ভাত দেওয়া হয়, তারা সেইভাবে কে দিনান্তে দিন পুরায়। তাহলে বলবে তাহলে তাদের এইসব শখ আসবে না, তারা তাদের ফ্যামিলি পাবে না, তারা তাদের কাস্টাডি পাবে না, এইসব গল্প চলে আসবে। যদি সেই পর্যায়ে না থাকবে তাহলে এত শখ কিসের? কথাটা তো শখের না, কথাটা এখানে হচ্ছে অধিকারের। আমার সন্তান কেন আমি পাবো না? আমার সন্তান আমার কাছে থাকার তার অধিকার আছে, কারণ সে এখন সত্যিকারের আন্ডার এজ। তাহলে আমি তাকে যে মমতা, যে প্রোটেকশন, যে ইমিউনিটি আমি তাকে গড়ে তুলতে সাহায্য করতে পারি, তার থেকে কি করে আপনারা পারেন তাকে বঞ্চিত করতে? এই একটা কথাতেই তো সব কথা শেষ হয়ে যায়। একটাই তো কথা, 8 মাস আমার সন্তানের থেকে আমাকে দূরে রাখা হয়েছে। আমার সন্তান যে প্রোটিন বা যে ইমিউনিটিটা পাওয়ার কথা ছিল 8 মাস ধরে, সে সেটা পায়নি, কারণ আমি তাকে চেয়েছিলাম, আমাকে দেওয়া হয়নি। টিনা, তুমি যদি শুনে থাকো তাহলে অবশ্য করেই শুনো। জানি না এটা কোনো পয়েন্ট কিনা, আমার মনে হলো আমার মাতৃত্বের ভূমিকার উপর দৃষ্টিভঙ্গি রেখে আমি এই পয়েন্টটা দিয়েই তো অনেক কিছু করা হয়ে যায়। কারণ একজন মা কিন্তু তার ফুল ফোর্স লাগিয়ে দেয় তার সন্তানকে পাওয়ার জন্য। তা বলে কি বাবা ফালতু? অ্যাকচুয়ালি নয়, কারণ বাবাদের বাবার মতো কাজ করতে হয়, বাবাদের সেক অফ তার সন্তান ভাবনা চিন্তা করতে হয় যে তার সন্তান কিসে ভালো থাকবে। যখন তারা ফাদার মাদার হয়ে যায় তখন কিন্তু সবসময় চিন্তা করতে হবে যে আমার সন্তান কিসে ভালো থাকবে, তার জন্য আমি কি স্টেপ নেব। আজকে টিনা তার ছেলেকে পেতে চেয়েছিল, তাকে দেওয়া হয়নি, তার জন্য টিনা এই কথাগুলো বলতেই পারে। কিন্তু টিনা এটাও সঙ্গে সঙ্গে বলতে পারে, আমি যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, আমি সন্তানকে চেয়েছিলাম, পাইনি, তারপরে ভেবেছিলাম সন্তান যখন তার বাবার কাছে আছে থাকুক, আমার পায়ের তলার মাটিটা আমি শক্ত করে নিই, দেন আমি চেষ্টা করব আমার সন্তানকে একটা সিকিউর লাইফ দিতে, আমার কোলে নিতে। কারণ আমি জানি তার বাবাও তার সন্তানকে প্রাণাধিক ভালোবাসে, কাজে সে যতক্ষণ বাবার কাছে আছে সে প্রোটেকশনেই থাকবে, আবার যখন আমার কাছে আসবে সে দ্বিগুণ প্রোটেকশন পাবে। এটাই তো বলার ছিল, এটাই তো ভাবার কথা। তা বাবা কেন সেটা ভাববে না? সে তো সবসময় পাশে থাকবে, সে তো ছেলের প্রোটেকশন, ছেলের ভবিষ্যৎ, ছেলের সমস্ত ডিসিশনে তার পার্টিসিপেশন থাকবে। কিন্তু তার ছেলের যে প্রয়োজন মায়ের কাছ থেকে, সেইটাকে কেন সে অস্বীকার করছে? এখানেই তো তার স্বার্থপরতা প্রমাণ হয়ে যায়, এইখানেই তো প্রমাণ হয়ে যায় ছেলে বাবা অ্যাকচুয়ালি ছেলেকে ভালোবাসে না, ছেলের অধিকারটা চায়। ছেলের যদি ভালো চাইতো তাহলে ছেলের ভালো থাকার স্বার্থে সব ডিসিশন সে নিজে নিত। ঠিক আছে, কাজে ওই একটা মুড়ির কথা থেকে এতগুলো কথা চলে আসলো। আমার এটা বলার কথার মানে উদ্দেশ্যই হচ্ছে যে কোথায় একটা পয়েন্ট মানে লুজ হয়ে যাচ্ছে, যেই পয়েন্টটা থেকেই কিন্তু শুরু হতে পারে যে একজন বাবা কিন্তু পারলে অনেক কিছু পারে, কারণ সে একটা ফ্যামিলির হেড, সে একটা ফ্যামিলি তৈরি করেছে তার বিয়ের মাধ্যমে। তাহলে সেই ফ্যামিলিটাকে টিকিয়ে রাখার যতটা দায়িত্ব মায়ের, ঠিক ততটাই দায়িত্ব তার বাবার।
যতটা দায়িত্ব মা তার ছেলের ভালো দেখার, ততটাই দায়িত্ব বাবারও সেই ছেলের ভালো দেখার। তাহলে এখানে তো দুজনের 50-50 অধিকার, 50-50 দায়িত্ব, 50-50 তাদের কেয়ারিং থাকা উচিত। সেখানে কেন শুধু বাবা, শুধু বাবা, শুধু বাবা হোল ওয়াইটি বকে চলেছে? কি করে বলে তারা? তাদের ছেলে মেয়েও কি শুধু বাবা ছাড়া, শুধু মা ছাড়া থাকে? কে 10 টাকার মুড়ি খেলো, কে 50 টাকার মুড়ি খেলো, কে 5 টাকার মুড়ি কিনে খেলো, এটা বড় কথা না। কথাটা হলো মুড়িটা খাওয়া। মুড়ি খাওয়া হলো ভালো জিনিস। মুড়ি খেলে অনেক সময় যেমন গরিবের পেট ভরে, তেমনি বড়লোকেরও পেট ভরে। কেন বড়লোকের পেট ভরার কথা বলছি? বড়লোকের পেট ভরে না, বড়লোকেরা মুড়িটাকে খায় তাদের হেলথের জন্য। আমরা মুড়ি খাই হেলথের জন্য। কেন না? মুড়ি খেলে গ্যাসের প্রবলেম হয় না। মুড়ি হচ্ছে সব কিছুতে একটা প্রোটেকশনের মতো কাজ করে। আশা করি জল মুড়ি এসবের গল্প আপনারা শুনেছেন, আমি এখানে সেগুলো বলতে আসছি না। খেলে পরে কতটা শরীরে একটা মানে শান্তি আসে, শরীরে একটা ব্যালেন্স থাকে সেইটা। কাজে মুড়ি খাওয়া যে গরিব মানুষেরা খায়, 10 টাকার মুড়ি কিনে আমরাও 10 টাকার মুড়ি আনি, 50 টাকার মুড়ি আমরা আনি না, কারণ আমরা দুজন লোক। আমরা 50 টাকার মুড়ি এনে করবো কি? আমি দেখেছি বেশি মুড়ি এনে মুড়ির কৌটোতে মুড়ি বেশি ঢেলে রাখলে না, দুদিন পর যখন মুড়ি কমতে থাকে বাদ বাকি মুড়িগুলো নেতিয়ে যায়। কারণ আমরা রোজ তো মুড়ি খাবো না, কোনো একদিন খাবো, মাঝে মাঝে খাবো, রেগুলার মানে চার্টে তো থাকবে না। কাজে সেখানে 10 টাকার মুড়ি আনাটা লাভজনক, যে খাবো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আবার আনবো খাবো, এইটাই তো ব্যাপার। কেজি কেজি মুড়ি এনে রেখে দেওয়ার কোনো মানে হয় না, কারণ লাস্টের মুড়িটা লাস্টে নেতিয়েই যায় বা অনেকদিন পড়ে থাকে। কি দরকারটা কি? কেন কিসের জন্য স্টোরেজ করতে যাবো? কারণ আমাদের এখন করোনার সময় নয় যে আমাদের বিশাল বিশাল জিনিস কিনে স্টোরেজ করতে হবে। মনে আছে নিশ্চয়ই সেই সময় কি হারে স্টোরেজ করতে হয়েছিল আমাদের? মানে স্টোরেজের জন্য মনে পারলে একটা ঘরই ছেড়ে দিলে ভালো হয়, এরকম অনেক ভিডিও বেরিয়েছিল যারা ঘর ফ্ল্যাট ভর্তি ভর্তি স্টোরেজ করেছিল, তার জন্য কিছু লোকের খাবার সংকুলান ঘটেছিল। এইগুলোই হলো মানুষের চিন্তা ভাবনা, চিন্তা শক্তি বা স্বার্থপরতার ব্যাপার, যে আমি খাবো, আমিই বাঁচবো, অন্যকে খেতে দেবো না, অন্যরা বাঁচবে না সেটা চিন্তা করবো না। যাই হোক, তাহলে টিনা দুদিনের ব্লগ দিয়েছে, আজকের মঙ্গলবারের ব্লগটাও দুপুর অবধি দিয়ে দিয়েছে, কারণ আগের দিনের ব্লগটা সেভাবে খুব একটা বড় হয়নি, তার জন্য দিয়ে দিয়েছে। ও ওর মতো করে অবশ্য করেই ব্লগিং করছে, কারোর পছন্দ হচ্ছে, কারোর হচ্ছে না, কিন্তু কিছু তো করার নেই, কারণ ও এত বাইরের লোক নিয়ে নাচানাচি করতে পারে না। যারা দেখছেন তাদের ওর ঘরের লোককেই দেখতে হবে, এবং অবশ্য করেই ওর ভিডিওটা কি বলতে চাইছে কি না বলতে চাইছে সেটা বড় কথা না, ফ্রি মাইন্ডে দেখা যায় সেটা হলো বড় কথা। যেমন একটা কথা, ঝড় উঠেছে, বৌদির চেহারা যেহেতু হালকা পাতলা, যেন ঝড়ে উড়ে না যায়, মানে সেটা একটা ইয়ার্কির ছড়েই বললো, কিন্তু এটা হলো ওদের একটা ফ্যামিলি বন্ডিং। দূরে আছে কিন্তু মনে আছে। তাহলে এখানে শেষ করছি ভিডিওটা, আবার আসবো অন্য সময় অন্য কোনো ভিডিওর সাথে। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা বাই।